Therapist এবং স্যারের যা যা ডিটেইলস আছে আমি দেখেই বলছি। Fellowship in ASD, trained in OPT, trained in PECS, trained in pre and post কি স্যার উচ্চারণটা laryngectomy rehabilitation। ঠিক আছে, এর মধ্যে আমরা যেটা নিয়ে আজকে পড়াশোনা করব একটু চেষ্টা করব সেটা হচ্ছে PECS। আমি আগে স্যারকে একটুখানি আমরা যারা স্পেশাল নিডস বাচ্চাদের প্যারেন্টস হই বা প্রফেশনাল হতে যাচ্ছি, আমাদের একটা খুব ধারণা থাকে বাচ্চার বিহেভিয়ারটা ঠিক করতে হবে। বাট বিহেভিয়ার মানে তো কিছু একটা ম্যানিফেস্টেশন, সেটা নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না। খুব কমন একটা এক্সাম্পল আমি যেটা সব জায়গায় বলি অ্যাজ এ প্যারেন্ট, আমরা একটা কিছু এডিবল জিনিস দিয়ে বলি একদম হাঁটু ভাঁজ করে সোজা হয়ে বসো। কিন্তু মানুষটা যদি হাঁটু ভাঁজ করার প্রবলেম থাকে, তার জন্য যদি সে চিৎকার করে লাফালাফি করে, আমরা যতই তাকে কিছু দেখিয়ে বলি না কেন সেটা কমিউনিকেট করতে পারছে না, তাহলে সে বসবে না সোজা হয়ে। তার জন্য যে পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করি না, আমাদের খুব চেষ্টা থাকে যে বাচ্চাকে যেভাবেই হোক, লাঠি দিয়ে হোক, আদর করে হোক, ভালোবেসে কথা বলানো, কিন্তু অল্টারনেটিভ ওয়েগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। তো সেই ভাবনা থেকে আমরা যাতে অন্তত কিছু হলো একটু আইডিয়া নিয়ে দিই। আমি স্যারকে বলেছিলাম এবং আমরা অনেক স্যারকে থ্যাঙ্কস জানাতে যে স্যারের ব্যস্ত সময় থেকে সময় বার করে স্যার আজকে আমাদের মাঝে এসছেন এক নিয়ে কথা বলতে। যে টপিকটাই দেখতে পাচ্ছেন লেখা আছে, যার গোদা বাংলা করলে হয় এক কি আসলে স্পিচ ডেভেলপমেন্টকে ডিসকারেজ করে, বাধা দেয়। শুনি স্যারের কাছে। সবাইকে সুপ্রভাত, নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সকলকে জানাই। আমি এমডি শাহিদুল আরেফিন, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা বাক ও শ্রবণ বিশেষজ্ঞ। প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা যেহেতু 26 তারিখ হওয়ার কথা ছিল, কোনো কারণে আমার একটা ফ্যামিলি প্রবলেম ছিল, তার জন্য আসতে পারিনি, তার জন্য 8 তারিখ করতে হয়েছে। আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হয়ে আপনারা এসেছেন, তার জন্য আমি খুব অভিভূত। তো আমি এবার আমার নেক্সট যে সেশন সেখানে আমি স্টার্ট করছি। একটু ইন্ট্রোডাকশন দিতে একজন প্রত্যেকে যে কি নাম, কোথায় থেকে এসেছেন, কি ব্যাকগ্রাউন্ড, তাহলে একটু ভালো হয়। আমি বিএড করছি ইন এএসডি। আমি চুমকি বিশ্বাস, আমিও সেম বিএড করছি প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট থেকে, সেখান থেকে এসেছি। স্যার আমার নাম সায়ন্তী বোস চ্যাটার্জি, আমি মাস্টার্স করেছি সাইকোলজিতে, এখন প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট থেকে বিএড ইন স্পেশাল এডুকেশন এএসডির উপর করছি, ওখান থেকে এসেছি। স্যার আমার নাম রিক চৌধুরী, আমি অটিজম স্পেশাল থেকে করছি প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট। চাইল্ড উইথ স্পেশাল নিডস বা অটিজম, আরেকটা হচ্ছে যারা প্রফেশনাল স্পেশাল এডুকেটর বা যোগা থেরাপিস্ট বা অন্যান্য প্রফেশনাল ওনারা আছেন। এবং এখানে একটা জিনিস প্রথমেই খুব ক্লিয়ার করে দিই যে এএসি অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, এটা শুধুমাত্র যে অটিস্টিক বাচ্চা তাদের জন্যই লাগে এটা কিন্তু নয়। যাদেরই ভার্বাল স্পিচ বা ভার্বাল কমিউনিকেশনে সমস্যা হবে, ভার্বাল কমিউনিকেশনে যাদেরই সমস্যা হবে তাদের জন্যই কিন্তু এএসি ইউজফুল। আমি যদি একটা দুটো এক্সাম্পল দিই, যেমন পিডিয়াট্রিক পপুলেশনে কোনো বাচ্চা কথা বলতে পারছে না, মানে ভার্বাল কমিউনিকেশন নেই, সেই ক্ষেত্রে এএস ইউজ করতে পারি। অনেক সময় জেরিয়াট্রিক পপুলেশনে ধরুন কারো স্ট্রোক হয়েছে, ট্রমাটিক ব্রেন ইনজুরি, মানে ব্রেনে প্রচন্ড আঘাত লেগেছে, ব্রেনে অনেক সময় ব্লাড ক্লট হয়ে যায়, ক্রেনিকটমি করে ক্লটকে বের করতে হয়, এবং তখন দেখা যায় যে ওনাদেরও স্পিচ চলে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রপার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশনের দ্বারা কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং বা অডিটরি কম্প্রিহেনশনটা ডেভেলপ করে, কিন্তু বলতে গিয়ে সমস্যা হয়। হয়তো উনি চা 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 বা মা 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 মা, আপনারা যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে দেখবেন যে এরকম করে। ওনাদের ক্ষেত্রেও অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন আমরা ব্যবহার করতে পারি। দেন অনেক সময় দেখবেন ল্যারিংস,
ল্যারিংসের কার্সিনোমা ক্যান্সার, পুরো ল্যারিংস কেটে বাদ দিতে হয়েছে, ল্যারিংজেক্টমি। এবং যেখানটা আমরা বলি ভয়েস বক্সই যদি না থাকে তাহলে ভয়েস প্রোডাকশনই হবে না। এবং তাদের ক্ষেত্রেও বেশ কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে অ্যালারেঞ্জিয়াল স্পিচ, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ল্যারিংস। তো এগুলো কিন্তু অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন বা কমিউনিকেশন বোর্ড হোয়াটএভার আমরা ইউজ করতে পারি। তো অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন শুধুমাত্র যে অটিজম বা অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে কাজে লাগে সেটা নয়। অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন anybody can use who do not have verbal communication skills। ঠিক আছে, আজকে আমাদের যে টপিক যেটা আছে সেটা হচ্ছে যে এএসি সিস্টেম ডিসকারেজ করে কি স্পিচ ডেভেলপমেন্টকে, এটা এক। সেকেন্ড হচ্ছে বেসিক অফ পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম ইজ এ পার্ট অফ এএসি। এএসি এর মধ্যে হাজার রকমের সিস্টেম আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য সিস্টেম ইজ পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। তো হঠাৎ করে আমরা এএসি এর উপর কেন আজকে আলোচনা করব, এবং এখানে আমরা যেটা প্রথম ফোকাস করি সেটা হচ্ছে যে এএসিয়ান স্পিচ। কিন্তু স্পিচ ছাড়াও আমাদের একটা বড় এরিয়া আছে, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। যদি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত হচ্ছে কমিউনিকেশন। আমাদেরকে যদি এখন আজকের দিনে বলা হয় যে আমরা 3 দিন কেউ মোবাইল ইউজ করতে পারবো না, তাহলে দেখবেন সবাই কিন্তু পাগল হয়ে যাবে। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার মানে এক্স হ্যান্ডেল, মেসেজ, ফোন, তো প্রতিটা জিনিস হচ্ছে মোড অফ কমিউনিকেশন। টুইটার বা ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু আমরা কথা বলছি না, যেগুলো রিলস বানাচ্ছি দ্যাট ইজ আলাদা, মানে ডিফারেন্ট থিং। বাট ওখানে কিছু একটা পোস্ট করলাম এবং তার থ্রুতে আমরা কমিউনিকেট করার চেষ্টা করলাম, বা আমরা কাউকে একটা এসএমএস পাঠালাম, তার থ্রুতে আমরা কমিউনিকেট করার চেষ্টা করলাম। যারা ডেফ, দেখবেন অনেক ডেফ যারা ছোটবেলাতে আর্লি ইন্টারভেনশন হয়নি, মানে শুনতে না পারার জন্য, যারা হয়তো কথা শেখেনি, তো তাদের সাইন ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ, তো এগুলো অল বিকজ অফ কমিউনিকেশন। উইদাউট কমিউনিকেশন আমরা একটা পাও এগোনোর কথা ভাবতে পারি না। তো কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। এবার এটা হচ্ছে একটা বড় এরিয়া কমিউনিকেশন। আমরা যদি দেখি যে পৃথিবীর ইতিহাস, যে আমরা প্রথম ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে যে ইতিহাস পড়েছিলাম যে কিভাবে আমাদের সভ্যতার ক্রমবিকাশ ঘটলো, তো তাতে আমরা দেখে থাকবো যে প্রথমে মানুষ পৃথিবীতে এলো, তখন কিছুই ছিল না, অন্যান্য পশুরা যেমন ছিল মানুষও তাদের মতোই জঙ্গলে ঘুরে বেড়াতো। সেখান থেকে মানে আগুনের আবিষ্কার হলো, অগ্নিযুগ। অগ্নিযুগের পর কাঠ, মানে কাঠ ব্যবহার করে জিনিসপত্র তৈরি করা, তারপরে প্রস্তর যুগ, তাম্র যুগ, এরকম করে একটার পর একটা এরা এসেছে। সেই এরার মধ্যে হচ্ছে টেলিফোন অ্যারাউন্ড 90-80 এরকম সময়। তারপরে মোবাইল ফোন আরো পরে এলো। মোবাইল ফোন তো প্রথমে সবাই জানেন, আমরা ছোট ফোন ছিল কারণ ওটা আমাদের জেনারেশনের মধ্যেই এসেছে। তারপরে স্মার্টফোনের ফোন, আরো দুটো জিনিস খুব শীঘ্রই আসবে, একটা হচ্ছে 3D হলোগ্রাম আর একটা হচ্ছে টেলিপ্যাথি। ইলন মাস্ক কিছুদিন আগেই বলেছে আপনি যেটা ভাবছেন সেটাই হতে, মানে সেটাই আমাদের যন্ত্রের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো, সেটা হচ্ছে টেলিপ্যাথি। তো সেটা এই যে লাস্ট যে দুটো 3D হলোগ্রাম এন্ড টেলিপ্যাথি, এটাও আসবে। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দিস ইজ দ্য এরা অফ কমিউনিকেশন এরা। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আরো প্রত্যেকটা জিনিস মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিউনিকেশন এটা এরা। তো কমিউনিকেশন মিন্স হোয়াট? কমিউনিকেশন মিন্স কি আই এম এ সেন্ডার, ধরুন আপনারা কেউ একজন, আপনি রিসিভার, আমি একটা কথা বললাম,
as a sender send a message to the receiver receive it and then process it and then give a feedback to the sender. মানে দুজন মানুষ বা দুইয়ের অধিক মানুষ, একজন কিছু ইনফরমেশন দিচ্ছেন, অন্যজন বা অন্যরা সেই ইনফরমেশন নিচ্ছেন, তারপর সেটা প্রসেস করছেন, প্রসেস করার পর আপনারা আমাকে আবার ফিডব্যাক দিচ্ছেন, আমি আবার দিচ্ছি। এই যে একটা প্রসেস, দিস ইজ কল্ড কমিউনিকেশন। ধরুন আমি যদি আজকে বলি যে ওয়াই হো গোজাইমাস, আপনারা শুনলেন অ্যাজ এ সেন্ডার আই এম সেন্ডিং এ মেসেজ কি ওয়াই হো গোজাইমাস। আপনারা কেউ প্রসেস করতে পারলেন? যদি কেউ জাপানি ভাষা জানেন তাহলে দিস ইজ ওয়াই হো গোজাইমাস মিন্স গুড মর্নিং ইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ। যদি প্রসেস না করতে পারি তাহলে আপনি ফিডব্যাক দিতে পারবেন না, বলবেন কি পাগলের মতো বকছে, আমি তো জানি না। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে সেন্ডার, প্রথমে আমি এনকোড করছি, এনকোডিং মানে আমি কি বলবো সেটা আমার ব্রেন ভাবছে যে আই সাপোজ টু সে দিস থিং, দিস ওয়ার্ড কি ওয়াই হো গোজাইমাস, কারণ হচ্ছে আমার সামনে যারা আছে সেটা হয়তো জাপানিজ, এবং আমি যদি সেটা আমি জানি যে আপনার সামনে যারা তারা জাপানিজ নয়, তো আমি বলছি কারণ আমার কিন্তু সমস্যা আছে, ঠিক আছে, যে সেটাও কমিউনিকেশন মানে ল্যাক অফ কমিউনিকেশনের একটা পার্ট। এবার আমি যে মেসেজটা দিলাম যে গুড মর্নিং বা ওয়াই হো গোজাইমাস, তারপর সেটা যারা লিসনার, যারা রিসিভার, তারা কি করলেন, প্রথমে হিয়ারিং হলো, ফার্স্ট পার্ট ইজ এ হিয়ারিং। হিয়ারিং হলেই যে মানুষ বুঝবে নট নেসেসারি, তার জন্য প্রচুর প্যারেন্টস বা আমরা প্রফেশনালরা দেখে থাকবো যে আমরা যখন এএসডি বা এডিএসডি বা লার্নিং ডিসএবিলিটি বাচ্চা নিয়ে অনেক সময় কাজ করে, আমরা বলছি অথচ সে মুখের দিকে তাকিয়ে আছে, বা আমরা এএসডি বাচ্চাকে ডাকছি, সে হয়তো সাড়া দিচ্ছে না, ঠিক আছে, মানে ও শুনছে কিন্তু ও প্রসেস করছে না, নট লিসনিং পার্টটা হচ্ছে না। লিসনিং মিন্স আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গায় সমস্যা থাকছে, মানে ও ডিকোড করতে পারছে না। যদি ডিকোড না করে তাহলে ওর রিপ্লাই বা ফিডব্যাক দেবে কি করে? দেবে না। তো এই প্রসেসটা কমপ্লিট হবে না। এবং এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে দেখুন নয়েজ, যদি আমি এখানে কথা বলছি, এটা হচ্ছে যে একটা কোনো পাশে হয়তো ডিজে চলছে, ঠিক আছে, তাহলে দেখবেন আমাদের কমিউনিকেশন একটা প্রবলেম হবে, ল্যাক অফ কমিউনিকেশন হবে। আমি কি বলছি আপনি শুনতে পারবেন না, আপনার ইরিটেশন লেভেল বাড়বে, আমার ইরিটেশন লেভেল বাড়বে। তো আমরা এই প্রত্যেকটা পয়েন্ট বলার একটাই উদ্দেশ্য যে আইদার আমরা এই বাচ্চাদের নিয়ে কাজ করব বা আমরা কাজ করছি, বা আমরা এই বাচ্চাদেরকে সারাদিন 24 ঘন্টা হ্যান্ডেল করছি। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা একটা বাচ্চার সাথে যখন বসে কাজ করছি সেখানে নয়েজ কম থাকে। অনেক সময় এমন হয় যে ফ্যানের নয়েজ, এসির নয়েজ, এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করে অনেক এএসডি বাচ্চার ক্ষেত্রে। নেক্সট এরপরে যেটা আসবো, আচ্ছা এর আগে একটা জিনিস আসি, এই কমিউনিকেশনের পরে বলে নি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন তো বড় পার্ট বললাম, কমিউনিকেশনের মধ্যে যেটা আসে দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ। প্রথমে কমিউনিকেশন, আমি কোন একটা অন্য দেশে গেছি, তার ভাষা জানি না, কিন্তু ইশারায় বুঝিয়ে দিচ্ছি জল খাবো কি খাবার খাবো কি পেটে ব্যথা কি আমার ঘুম পেয়েছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ নেই, তাহলে আমি বুঝতে পারবো না, ভাষা যেটা বলা হয় ল্যাঙ্গুয়েজ সেটা আমি পারবো না। তাহলে কমিউনিকেশনের মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি তিনটে পার্ট, সেটা হচ্ছে যে কন্টেন্ট, ফর্ম অ্যান্ড ইউজ। ধরুন আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি বাজার করতে যাব, আমার কাছে একটা লিস্ট আছে, আমি লিস্ট ধরে ধরে বাজার থেকে আমার ব্যাগে জিনিসগুলো নিলাম এবং তারপরে বাড়ি এলাম। এই যে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কন্টেন্ট। এবার বাড়িতে আসার পর প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা পার্টিকুলার এরিয়াতে মানে জায়গায় রাখা, কোনটা যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো, যেটা বাইরে আমি নিশ্চয়ই চাল ডাল ফ্রিজে ঢোকাবো না, কিন্তু দুধ ডিম বা মাছ মাংস সেগুলো ফ্রিজে ঢোকাবো। ফ্রিজে কোনটা ডিপ ফ্রিজে ঢোকাবো, কোনটা বাইরে মানে ডিপ ফ্রিজে নয় নর্মালিতে রাখবো, সেলফে রাখবো, সেগুলো আমরা মাথা লাগিয়ে কাজ মানে মাথা লাগিয়ে না, এটা নর্মালি হয়ে আসে, তো এটাকে বলা হয় ফর্ম। তাহলে প্রথমে একটা ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল দ্যাট ইজ কল্ড কন্টেন্ট, দেন ফর্ম,
এবং যখন যেটা দরকার সেটাকে আমি নিয়ে আবার ব্যবহার করব, দ্যাট ইজ কল্ড ইউজ। তাহলে কন্টেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ এন্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। কন্টেন্টের মধ্যে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফোনোলজি, দেন মরফোলজি, দেন সেমান্টিক্স। Phonology, phone means sound, logy means logos, the Greek word, আমরা সবাই জানি বায়োলজি, তারপরে একটা পর একটা যত লজি আছে, লজি ইজ a Greek word, মানে হচ্ছে নলেজ, জ্ঞান। তো ফোন means sound, তো phonology, sound related যে নলেজ, that is called phonology। যেমন ধরুন আমি যদি এখন মুখ বন্ধ করে বলি, কি বললাম আপনাকে বলতে পারবেন? কি বললাম? আচ্ছা, ইনি বললেন বা, আপনি বললেন মা, আর বাবা। আমি অ্যাকচুয়ালি বলেছি পা, বা, মা। তিনটেই বাইলেবিয়াল সাউন্ড, কিন্তু তিনটে বাইলেবিয়াল সাউন্ড, পা, বা, মা একই রকম ভাবে বলছি, বাট আমরা আলাদাভাবে ডিসক্রিমিনেট করতে পারছি যে সায়েন্সের জন্য, যে লজিকের জন্য, এটাকে বলা হয় ফোনোলজি। বুঝে গেল? এবার কখনো দেখা যায় যে যাদের ফোনোলজিক্যাল প্রসেসিং ডিসঅর্ডার থাকে, অনেক বাচ্চা আমার কাছে আসে, যে বাবা মারা বলে যে ও প্রচুর, মানে আমি প বলছি, ও হয়তো মানে প কেও ব বলে, ব কেও ম কেও ব বলে, মানে প্রতিটাকেও একই টাইপের বলছে। তো মেবি দ্য চাইল্ড হ্যাভ প্রবলেম ইন প্রসেসিং লেভেল, মানে ফোনোলজিক্যাল প্রসেসিং লেভেলের সমস্যা। তার মানে এটা কিন্তু মিস আর্টিকুলেশন নয়, মানে আর উচ্চারণের সমস্যা নয়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সমস্যা, ব্রেনের সমস্যা, মানে প্রসেসিং এর সমস্যা। তো সেখানে কি হচ্ছে, ও প কেও ব শুনছে, ম কেও ব শুনছে, তো তার জন্য ও কিন্তু তিনটেকেই ব বলছে। আমরা লাকিলি তিনটেকে আলাদাভাবেই শুনছি, তার জন্য আলাদাভাবেই বলছি। তো এক্স্যাক্টলি কোথায় সমস্যা আছে সেটা আমাদের বোঝা দরকার। এগুলো বলার একটা উদ্দেশ্য যে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আমরা কিন্তু বাচ্চাদের দেখব যে এখানে সমস্যা হতে পারে, এখানে সমস্যা হতে পারে, এখানে সমস্যা হতে পারে। যদি আমরা পিন পয়েন্ট রুট প্রবলেমের জায়গায় পৌঁছতে পারি, then it will be very easy to come out from that problem। কারণ যতক্ষণ আমরা ওই প্রবলেমে পৌঁছাতে পারছি ততক্ষণ আমরা তার সলিউশন দিতে পারবো না, আমরা বাইরে গোল গোল করে ঘুরবো। তাহলে দিস ইজ কল্ড ফোনোলজি। দেন মরফোলজি। মরফোলজি, morpheme means mango and mangoes, the difference, কি difference? দুটো, মানে ম্যাঙ্গো আর ম্যাঙ্গো এর ডিফারেন্স, হ্যাঁ, সিঙ্গুলার এন্ড প্লুরাল। তাহলে ছোট্ট একটা শব্দ, the smallest unit which changes the meaning of the word is called morpheme। মানে es বা s বা ed বা d, এই যে ছোট ছোট জিনিস, এগুলো একটা ওয়ার্ডের মিনিং কে চেঞ্জ করে দেয়, তো এগুলোকে বলা হয় মরফিম। তো কখন es, কখন s, কখন d, কখন ed, এবং সেগুলো বাচ্চা শিখতে পারছে না, বা কিভাবে শেখাতে হবে বা কিভাবে করতে হবে, এগুলো হচ্ছে মরফোলজির উপর কাজ। নেক্সট হলো সিম্যান্টিক্স, মানে মিনিংফুল ওয়ার্ড। মানে আমি জানি যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বাচ্চা শুনে শুনে বলে দিচ্ছে, বাট বলে দেওয়া মানেই তার মধ্যে যে সিম্যান্টিক্স আছে, নট নেসেসারি, কারণ সিম্যান্টিক্স মিন দ্যাট হ্যাজ টু বি মিনিংফুল। মিনিংফুলি বাচ্চাকে বলতে হবে, মানে টুইঙ্কল টুইঙ্কল ওর মানে বুঝবে যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, প্রতিটা মানেও বুঝবে, যে বলবে না বলে বলে দিচ্ছে, মানে দ্যাট ইজ রোড মেমোরি, মানে ও মুখস্থ করে নিয়েছে সেটা বলছে, মানে এটা ল্যাঙ্গুয়েজ নয়। আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে তখন ফেলবো না। প্রচুর অনেক সময় বাচ্চার বাবা মারা আসেন যে বাচ্চা এগুলো বলে, এটা বলে, সেটা বলে, প্রচুর কথা বলে, কিন্তু কমিউনিকেট করে না। তো আমাকে সেখানে দেখতে হবে যে সেগুলো মিনিংফুলি কিনা। যদি মিনিংফুলি না হয় তাহলে আমাদের জন্য সেটা ইউজফুল নয়। কিন্তু ইউজলেস বলতে কি জিনিস হয় না, ওইটাকেই আবার কাজে লাগিয়ে আমাদেরকে ইউজফুল করতে হবে, এটা হচ্ছে আমার তখন ফোকাস। তাই এগুলো, দিস অল আর কল্ড কন্টেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। দেন ফর্ম। এবার এই যে ছোট ছোট কন্টেন্ট গুলো আমি পেলাম, এগুলোকে আমি কি করে ফর্ম, একটা রুলস বা রেগুলেশনে ব্যবহার করব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের পার্ট। আচ্ছা, এর মাঝে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝেন আপনারা? কি বোঝেন? মিনিংফুল সাউন্ড অফ দ্য ওয়ার্ড। ভেরি গুড। এনিওয়ান? আরো কোনো কেউ? যেটা মানে এক্সপ্রেস করবে আমার মনের
মনের ভাষা এক্সপ্রেস করবে। হ্যাঁ, ভেরি গুড। আর অন্য কিছু? শব্দগুলোকে পরপর সাজিয়ে মনের ভাব প্রকাশ করা। হ্যাঁ ঠিক, শব্দগুলো পরপর সাজিয়ে মনের ভাব প্রকাশ করা। আর মোড অফ কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজ একটা বেস। মানে যে মিনিংফুল সাউন্ড অফ দ্য ওয়ার্ড, সেগুলোকে যখন আমরা একটা গ্রামাটিক্যালি সাজাচ্ছি এবং সেটাকে যখন আমি অ্যাপ্লাই করছি, প্রপার্টি ল্যাঙ্গুয়েজ মানে তার মধ্যে আমার সিনট্যাক্সটা থাকছে এবং সেটাকে অ্যাপ্লিকেশন করছি এবং যেটা অন্যজনের কাছে বোধগম্য হচ্ছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ আরবিট্রারি সিম্বল। কেন আরবিট্রারি? আমি কেউ জানি যে এটাকে কেন জল বলে? আমরা জানি না, বাট ছোট থেকে জানি যে এটা জল বলে। ইন বাংলা, নট নেসার ইন হিন্দি। এটা হিন্দিতে কিন্তু জল বলে না। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ আরবিট্রারি সিম্বল। আরবিট্রারি মানে আরবিট্রারি, এগুলো শব্দগুলো এসেছে, কেন এসেছে কি এসেছে জানি না। Set of arbitrary symbol which follows certain rules and say some meaning, মানে give some meaningful একটা কমিউনিকেশন হবে। তাহলে তিনটে জিনিস, set of arbitrary symbol, follows certain rules and convey some meaning। মিনিং কনভে করতে হবে। এই তিনটে যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার আছে, ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে। সাপোজ একটা বাচ্চা আমার কাছে এসেছে, তার কাছে প্রচুর আরবিট্রারি সিম্বল, মানে সে ছবিগুলো দেয়, গাড়ি, বাইক, ট্রেন, আম, আপেল, বানানা, পরপর বলে যাচ্ছে, মানে ও আরবিট্রারি সিম্বল কিন্তু আছে। বাট আমি আপেল খাবো এই যে রুলস সেখানে নেই। হয়তো বলছে আমি আপেল খাবে, সিম্বল হবে, রুলস ফলো করতে হবে এন্ড কনভে মিনিং থাকতে হবে। তিনটে জিনিস, সিম্বল, রুলস এন্ড মিনিং। ঠিক আছে? ইংলিশের যে রুলস সেটা ফলো করেছে, যে সুইচ অফ দা ফ্যান, তাহলে সিনট্যাকটিক্যালি ঠিক আছে। এবং সুইচ অফ দা ফ্যান আরবিট্রারিলি প্রত্যেকটা ওয়ার্ড, মানে যেটা সিম্বল, সেই সিম্বলগুলো ইংলিশে আছে। তার মানে এবং কনভে একটা পার্টিকুলার মিনিং কনভে করছে, মানে এটা কারেক্ট। আমি বললাম যে সুইচ অন দা টেবিল, তাহলে কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ হলো না। মানে এখানে সিম্বল সুইচ অন দা টেবিল, এখানে সিম্বল ঠিক থাকলো, রুলস ফলো করা হলো, কিন্তু প্রপার মিনিং কনভে করা গেল না, তার মানে দিস ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। একই রকম ভাবে আমি যদি বলি যে ইংলিশের রুলস, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, দুটো রুলস কিন্তু আলাদা, ইংলিশ বাংলা দুটো আলাদা। তাহলে আমাকে খুব ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হতে হবে। মানে আমি এমন একটা বাচ্চাকে নিয়ে কাজ করছি যার হয়তো বাংলা এক্সপোজার নেই, ঠিক আছে, বাংলা এক্সপোজার নেই, অথচ আমি বাংলার ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ আমি তাকে অ্যাসেস করছি, তাকে ভাবছি, তাহলে কিন্তু হবে। এই যে সিম্বলস এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। তার জন্য আমরা দেখবেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে না ডিকশনারি থাকে, বাংলা ডিকশনারি, হিন্দি ডিকশনারি, ইংলিশ ডিকশনারি, প্রত্যেকটা ডিকশনারি থাকে। সাপোজ এখানে যেটা আছে, যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দিস, কি বলবেন? গ্লাস অফ ওয়াটার। এবার যদি একজন কেমিস্ট্রি টিচারকে জিজ্ঞেস করে, বলবে H2। ফিজিক্সের টিচারকে বলা হয় কালারলেস, শেপলেস, ওডারলেস লিকুইড। তো প্রত্যেকের কাছে তাদের সিম্বল আলাদা। বুঝতে পেরেছি যে হোয়াট ইজ সিম্বল, হোয়াট ইজ রুলস, হোয়াট ইজ মিনিং, ক্লিয়ার তো? হ্যাঁ, রুলস হচ্ছে যে প্রথম হচ্ছে এগুলো সিম্বল হয়ে গেল, আলাদা আলাদা সিম্বল। দেন রুলস, মানে আমি স্কুলে যাচ্ছি, মানে আমি প্রথমে এলো নাউন, স্কুলে যাচ্ছি, ভার্ব পরে আসছে। হ্যাঁ, গ্রামার, যেটাকে বলা হয় গ্রামার, সেটা হচ্ছে রুলস। তো এজ মানে যখনই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, মানে সেখানে গ্রামারের সমস্যা থাকবে। বাট আজকে যদি আমার অ্যাসেসমেন্ট করা হয়, ধরুন আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইউকে এর কেউ বা ইউএস এর কেউ আমাকে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার অ্যাসেস করে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার কিন্তু ডিসঅর্ডার আসবে। বাট সেটা কিন্তু আমরা কাউন্ট করব না, কারণ দ্যাট ইজ নট মাই মাদার টাং। যেটা আমার মাতৃভাষা, সেখানে যদি সমস্যা থাকে তখনই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বলবো, ঠিক আছে? মানে ধরুন আমার ভাষা বাংলা, মাদার টাং বাংলা, আমাকে একজন ইউকে স্পিচ প্যাথোলজিস্ট অ্যাসেস করে বললো হি হ্যাজ আ স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার,
সেটা কিন্তু রং, দ্যাট ইজ নট কারেক্ট। তো এই জিনিসগুলো দেখা। তো ল্যাঙ্গুয়েজের যেখান থেকে আমি এলাম যে প্রথমে কমিউনিকেশন, দেন ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশন পুরোটা বললাম, সেন্ডার সেন্ড এ মেসেজ টু রিসিভার, রিসিভার রিসিভ ইট, প্রসেস, দেন প্রসেস ইট এন্ড গিভ এ ফিডব্যাক টু দ্য সেন্ডার। তারপরে কমিউনিকেশন পর ল্যাঙ্গুয়েজ এলো। এবার ল্যাঙ্গুয়েজের পর আমার ধরুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে গেছে, বাট আমি খুব ইজি ভাবে মানে খুব সহজ ভাষায় বলি যে ধরুন একটা বাচ্চাকে আমি বললাম মা, মা কোথায়? ও মায়ের দিকে তাকালো। দ্যাট মিন্স দ্য চাইল্ড হ্যাভ ল্যাঙ্গুয়েজ এবিলিটি অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড মা। মা ওয়ার্ডে ও কিন্তু জানে দ্যাট ল্যাঙ্গুয়েজটা আছে, মা মায়ের দিকে তাকালো। তার মানে প্রথমে আসবে ল্যাঙ্গুয়েজ। যদি ল্যাঙ্গুয়েজ না আসে তাহলে কিন্তু তার স্পিচ সেটা কিন্তু আসবে না। তাহলে আমাদের প্রথম ফোকাস করতে হবে কমিউনিকেশনে। কমিউনিকেশন যদি না থাকে তাহলে আমরা আগে ল্যাঙ্গুয়েজ আনতে পারবো না, ল্যাঙ্গুয়েজ আনতে না পারলে তারপর আমরা স্পিচ আনতে পারবো না। তো ওয়ান বাই ওয়ান এটা যাবে। এবার তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের পর তাহলে চলে আসি স্পিচ। স্পিচের নরমালি আমি স্পিচ প্রোডাকশনকে যদি ভাঙি তাহলে স্পিচ প্রোডাকশনকে পাঁচটা এরিয়া মানে পাঁচটা 5 সিস্টেম ইজ রেসপন্সিবল ফর স্পিচ প্রোডাকশন, স্পিচ সাউন্ড প্রোডাকশন। কি এক হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আমার যদি শ্বাস প্রশ্বাস নিতেই সমস্যা থাকে তাহলে আমি কথা বলবো কিভাবে? আমি শ্বাসই নিতে পারছি না, কথা বলতে পারবো না, খুব সহজ। যারা সেরিব্রাল পালসি বাচ্চা নিয়ে কাজ করে তারা দেখবেন যে রেসপিরেটরি সিস্টেমের টাইটাল ভলিউম অনেক কম থাকে, ঠিক আছে? তাদের সেই ভাইটাল ক্যাপাসিটি কম থাকে, তো তাদের আওয়াজ খুব স্বাভাবিকভাবে কম হবে, প্রচন্ড কম হবে। তাহলে আমাকে সেইখান থেকে কাজ শুরু করতে হবে। অ্যাজ এ স্পিচ প্যাথোলজিস্ট আমাকে সেখানে ব্রিদিং এক্সারসাইজ থেকে শুরু করা। দেন ফোনেটরি সিস্টেম, যেখানে সাউন্ড প্রডিউস হচ্ছে। ফোনেটরি সিস্টেমের পর রেজোনেটরি সিস্টেম, যেখানে সাউন্ডটা রেজোনেট হচ্ছে, ভাইব্রেট অনেক লাউড হচ্ছে। মানে দেখুন ড্রাম বাজানো হয় কেন, একটা হলো স্পেস থাকে, আওয়াজটা যেন বেশি হয়। তো আমাদের রেজোনেটরি সিস্টেমও তাই। এখানে ন্যাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি এন্ড ফ্যারিঞ্জিয়াল ক্যাভিটি, ক্যাভিটি গুলোই থাকে যে ভোকাল কর্ডে যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে সেই সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করার জন্য, অনেক জোরে করার জন্য। দেন আর্টিকুলেটরি সিস্টেম, এই আওয়াজগুলোকে শেপ দাও, মানে আম আ মুখটা বন্ধ করে দিলাম মানে এটা আম হলো। তো এই আর্টিকুলেটরি সিস্টেম। এবং আফটার অল সবার উপরে যেটা আছে দ্যাট ইজ রেগুলেটরি সিস্টেম। তো প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ধরে ধরে আমাকে অ্যাসেস করে দেখতে হবে যে পার্টিকুলারলি কোথায় সমস্যা আছে, কোথায় সমস্যা নেই। এবার কোনো বাচ্চা ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা যদি না থাকে কিন্তু তার স্পিচের সমস্যা থাকতেই পারে, কারণ স্পিচের জন্য যে এরিয়াগুলো রেসপন্সিবল রেগুলেটরি সিস্টেম বাদ দিয়ে বাকি চারটে ল্যাঙ্গুয়েজের জন্য দরকার নেই। বাট রেগুলেটরি সিস্টেম ল্যাঙ্গুয়েজের জন্য অনলি রেগুলেটরি সিস্টেম দরকার বা রেসপন্সিবল, বাট স্পিচের জন্য বাকি চারটেও দরকার। এবার স্পিচকে আমি যদি তিনটে মানে ভাঙি, কি কি স্পিচ ডিসঅর্ডার হতে পারে, তাহলে কোথায় কোথায় হতে পারে? একটা হচ্ছে ভয়েস, গলার আওয়াজ কম, অনেকে যেমন ভয়েস ভোকাল কর্ডে অনেক নড়ি হয়েছে, পলিপ হয়েছে, তাদের ভয়েস সমস্যা হয়েছে। আচ্ছা আমি লিখে লিখে বলি। দেন রেজোনেটরি, then articulatory, then regulatory. Very good. এবার এর মধ্যে এই চারটি সিস্টেম কি ল্যাঙ্গুয়েজের জন্য কোনো রোল আছে? কিছু নো রোল, কোনো রোল নেই। কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ দুটোর জন্য এই জায়গা, শুধু ল্যাঙ্গুয়েজ স্পিচ না, আমাদের পুরো বেঁচে থাকা সবকিছুর জন্যই মোটামুটি এই জায়গার রেগুলেটরি সিস্টেমের ভূমিকা আছে। এবার স্পিচে কোন জায়গায় সমস্যা আছে? ধরুন আমি আম বলবো, আপনি প্রচুর বাচ্চা হবে যে আম, ও কিন্তু মুখ নড়ায়, ও বলে কিন্তু আওয়াজ আসে না, আওয়াজ আসে না, কার ও তাই করে, আওয়াজ নেই। তো উনি যেহেতু ওনার বাচ্চার ক্ষেত্রে হয়, উনি কোরিলেট করতে পারছেন যে এই ক্ষেত্রে এটা। তাহলে কি হচ্ছে যে আমার এখান থেকে ব্রেন থেকে
যে সিগন্যাল আসছে মুখে যে আম, তাহলে আ বলবো, তাহলে মুখটা ওপেন করব, তারপরে মুখ বন্ধ করব। তো ব্রেন থেকে যে সিগন্যাল গুলো আসে সেগুলো কোথায় আসে? মাসলসে, যে আমাকে এটা ওপেন করতে হবে, তারপর বন্ধ করতে হবে। এই সিগন্যালে এখানে ফল্ট সিগন্যাল আছে, মানে কারেক্ট সিগন্যাল আসে না। দ্যাট ইজ কল্ড মোটর প্ল্যানিং ডিসঅর্ডার। মোটর প্ল্যানিং এর সমস্যা হচ্ছে, and this is called apraxia of speech. Apraxia of speech. তো এটা একজন স্পিচ প্যাথোলজিস্টকে অ্যাসেসমেন্ট করে বুঝতে হবে যে একটা বাচ্চার অ্যাপ্রাক্সিয়া আছে কি নেই, থাকলে তার সিভিয়ারিটি কত, মাইল্ড, মডারেট না সিভিয়ার না ভেরি সিভিয়ার, মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি সিভিয়ার, এটা বুঝতে হবে। স্যার একটু ইন্টারাপ্ট করছি, মানে অ্যাপ্রাক্সিয়াটা কি মানে আমটা বলবে না, জাস্ট মুখটা নাড়াবে আমের মতো? না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বলছি মানে হ্যাঁ যে কোনো ওয়ার্ডই হতে পারে। হ্যাঁ, মানে ওর মোটর প্ল্যানিং এর প্রবলেম হবে। মোটর প্ল্যানিং প্রবলেম মানে আপনি লিখতে যাচ্ছেন কিন্তু লিখতে পারছেন না, বুঝতে পারলেন? আপনি এরকম হাঁটতে চাইছেন, যেটা ডান্স মুভমেন্ট, এই রুমের বাইরে যেহেতু ডান্স মুভমেন্ট থেরাপি রুম লেখা আছে, তো ডান্স মুভমেন্ট থেরাপিতে যেটা কি হয় যে ইমিটেশন আর কি, যেটা ওখানে যে ইমিটেশন হয় এটা তো অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, বাট এটা প্র্যাকসিস, মানে আমাদের যে অন্যান্য প্র্যাকসিস ডিসঅর্ডার, ধরুন হাত পা আমি যেভাবে মুভ করতে চাই ও সেভাবে দেখে করতে পারছে না, যেভাবে আমাকে পা মুভ করতে চাই সেটা করতে পারছে না, তো সেটা অন্য প্র্যাকসিস ডিসঅর্ডার। বাট মানে আমি যেহেতু স্পিচ প্যাথোলজিস্ট, আমার মেইন কনসার্ন হচ্ছে যে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ, সেইটা। তো এখানে যেটা হচ্ছে যে ও বলতে চাইছে বাট সে পারছে না, কখনো কখনো কিন্তু আবার হয়ে যায়। ধরুন কখনো মা একটা বলে দিল বা কখনো খাবো বলে দিল, কিন্তু তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে না, না কনসিস্টেন্সি থাকবে না। এটা হচ্ছে এক। দুই নাম্বার হচ্ছে যেটা বলবে দ্যাট উইল বি নট, দ্যাট ইজ অলসো নট ক্লিয়ার, মানে ওখানে ক্ল্যারিটি থাকবে না, খুব মানে অস্পষ্ট হবে, খাবে মানে ও হয়তো বলছে খাবে, হবে, ঠিক আছে, বা পরিষ্কার না, মানে এমনি আর্টিকুলেশন মিস আর্টিকুলেশন যেটা হয় তার মধ্যে এতটা খারাপ থাকে না, কিন্তু অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচের আর্টিকুলেশন অনেক বেশি ইম্পেয়ার্ড, অনেক বেশি খারাপ। এবার কি কেন এগুলো অ্যাসেসমেন্ট করা দরকার? অ্যাসেসমেন্ট করা দরকার এই কারণেই যে আমরা যদি মানে বিভিন্ন লিটারেচার রিভিউ করি তাহলে দেখব অ্যারাউন্ড 40% ASD কিডস আর নন ভার্বাল। তাহলে 100টার মধ্যে 40টা বাচ্চা কোনোদিনই কথা বলবে না। তো কথা বলবে না মানে কি সে কমিউনিকেট করবে না? করাতে হবে, কমিউনিকেশন করাতে হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করাতে হবে, কিন্তু কথা বলার জায়গায় কমিউনিকেশনটা নন ভার্বাল কমিউনিকেশনে করাতে হবে। তার মধ্যে কোনো সমস্যা কিছু নেই। আমি যদি ওখানে অবসেসড হয়ে বসে থাকি যে না আমি কথাই বলাবো, তাহলে কোনোদিন কিন্তু কথা বলবেই না। উল্টে কি হবে, ও কমিউনিকেশনটাও শিখবে না, ফলে ও ফ্রাস্ট্রেশন গ্রো করবে এবং যা হয় ওর হাইপার অ্যাক্টিভিটি বাড়বে, ওর বিহেভিয়ারাল ইস্যু হবে, এই জিনিসগুলো বেশি হবে। এবার এই যে 40% বাচ্চা যারা কোনোদিনই মানে যেগুলো ভেরি সিভিয়ার, মানে প্রচন্ড রকম সমস্যা আছে, তাদের কিন্তু আমাদের পক্ষে বের করা সম্ভব হয় না। তো আমরা কখন এএসি স্টার্ট করব, কখন করব না, সেটা আমরা পরের স্লাইডে আস্তে আস্তে আসবো। তা আমরা এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে কমিউনিকেশন, দেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পার্ট, ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন, ল্যাঙ্গুয়েজের যেটা বলছিলাম কন্টেন্ট, ফর্ম এন্ড ইউজ, তারপরে স্পিচ, স্পিচের পার্ট, স্পিচ সাউন্ড প্রোডাকশন এর কি কি সিস্টেম রেসপন্সিবল, দেন কোন কোন স্পিচের জায়গায় সমস্যা হয় তার মধ্যে একটা এলাম যে স্পিচ সাউন্ড প্রোডাকশনের মধ্যে রেগুলেটরি সিস্টেমের মধ্যে একটা থাকে অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ। এছাড়াও ভয়েস প্রবলেম, রেসপিরেটরি ব্রিথিং, ভয়েস কি বলে যে রেসপিরেটরি সিস্টেমের সমস্যা থাকলে স্পিচ প্রবলেম হবে, রেজোনেটরি সিস্টেমের সমস্যা থাকলে স্পিচ প্রবলেম হবে, আর্টিকুলেটরি সিস্টেম প্রবলেম থাকলে স্পিচ প্রবলেম হবে, যেমন যাদের ওরোমোটর ইস্যু, মানে ধরুন ড্রুলিং হচ্ছে, টাং মুভমেন্ট প্রপারলি নেই, মানে টাং মাসলস এর উইকনেস আছে, লেবিয়াল মাসলস মানে লিপ মাসলস এর উইকনেস আছে, ফেসিয়াল মাসলস এর উইকনেস আছে, বা ফ্যারিঞ্জিয়াল যেটা
ব্যাক অফ দ্য টাং বা ফ্যারিঞ্জিয়াল ওয়াল, সেখানকার মাসলস এর উইকনেস আছে, তো প্রপারলি এটা মুভ করছে না, এলিভেশন অফ ফ্যারিংস যেগুলো হয় সেগুলো হচ্ছে না, তো সেগুলো অ্যাসেস করে দেখতে হবে যে আর্টিকুলেটরি লেভেলে কোনো সমস্যা আছে কিনা। এখানে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই যে স্পিচ সাউন্ড প্রোডাকশন বা স্পিচ প্রোডাকশন ইজ এ সেকেন্ডারি নট এ প্রাইমারি ফাংশন। সারা পৃথিবীতে মানুষ বাদ দিয়ে কেউ কথা বলতে পারে না, কিন্তু তাদেরও সবগুলো আছে বেঁচে থাকার জন্য। রেসপিরেটরি সিস্টেমের মেইন কাজ রেসপিরেশন, শ্বসন, কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে অক্সিজেন নেবে, শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করবে, এটা হচ্ছে প্রাইমারি ফাংশন। সেখানে যদি কোনো সমস্যা না থাকে, প্রপারলি থাকে, তাহলে ব্রিদিং এক্সারসাইজের কোনো দরকার নেই। বোঝা গেল? রেসপিরেটরি সিস্টেমের ফোনেটরি সিস্টেমের মেইন কাজ হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার ট্র্যাকিয়া বা কি বলে লাংস, টু প্রোটেক্ট ফ্রম অ্যাসপিরেশন, মানে আমরা খাচ্ছি, খাবার শ্বাসনালীতে যদি চলে যায় তাহলে আমরা কিন্তু মারা যাব। সেই জায়গা থেকে ল্যারিংস আমাদেরকে প্রোটেক্ট করে, এটা হচ্ছে প্রাইমারি ফাংশন। সেখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ল্যারিংসের উপর কোনো কাজ করব না। বুঝা গেল? মানে প্রাইমারি ফাংশনের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। প্রাইমারি ফাংশনের কোনো সমস্যা না থাকলে আমরা স্পিচের জন্য বিভিন্ন মোটর এক্সারসাইজ অল আর ইউজলেস, দরকার নেই। ধরুন কোন একটা বাচ্চা সব চিবিয়ে খায়, মুখের ড্রুলিং হয় না, পুরো ফাংশন সব ঠিক আছে, কিন্তু তবু আমি ওর ব্রাশিং করিয়ে যাচ্ছি বা অন্যান্য মোটর এক্সারসাইজ করিয়ে যাচ্ছি, নট রিকোয়ার্ড এট অল, তার কোনো দরকার নেই। তাহলে এই পাঁচটা সিস্টেম মোটামুটি ক্লিয়ার। Ideal treatment for an autistic child should have the following characteristics. Parents বা যে কোনো মানুষ আমরা প্রথমে কি চাই? আমরা কুইক চাই, মানে কুইক রেজাল্ট। বাচ্চার 2 বছর বয়স, তখন আমরা যখন স্পিচটা ধীরে ধীরে হতে থাকে তখন আমরা ডায়াগনোসিসের জন্য চাই বোন হুগলিতে প্রথমে। তো তখন আমরা জানতে পারি যে ওর মাইল্ড অটিজম আছে, আর স্পিচ প্রবলেমটা ওখান থেকে ধীরে ধীরে গ্রো করতে থাকে, এবং সেটা যখন অ্যাসেসমেন্ট করা হয় সেটা বোঝা যায় যে ওর স্পিচটা একদমই স্টপ হয়ে যায়। আস্তে আস্তে ধরা যায় যে ওর এডিএসডির মাত্রাটা বেড়ে গেছে, এবং এএসডি যে অ্যাসপারজার সিনড্রোমটা ওর লেভেলটা অনেক হাই ফাংশনে। সবকিছুর ক্ষেত্রে যখন সোয়ালো মানে সবকিছু খেয়ে নিত, ওর হাইপার সেন্সিটিভটা প্রচন্ড ছিল। এই থেকে আমরা যখন অ্যাসেসমেন্ট এবং থেরাপিগুলো শুরু করি, তো কিছু কিছু ক্ষেত্রে তথ্য আমরা ঠিকঠাক পেয়েছি। তারপর আস্তে আস্তে আমরা যখন ওয়ার্কশপগুলো করতে থাকি, দিদি সুমিত্রা দি আমাদেরকে অনেক হেল্প করেন যে এই প্রসেসগুলো আমাদের ইউজ করা উচিত, হ্যাঁ আর এগুলো উচিত না। অনেক কিছু মিসকমিউনিকেশন আমাদেরও থাকে পেরেন্টদের, সেখানে আমরা ডিউবিশ গ্রুপ সুমিতাদির কাছ থেকে অনেক হেল্প পাই, এবং আস্তে আস্তে ওকে ওদের পথে যতটা সম্ভব চেষ্টা করি যে ওদের পথে নিয়ে আসা। সেমিনার থেকে তো আমরা জানতে পারলাম যে এই যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ শুধু দরকার হয় না, তাছাড়া কমিউনিকেশনের উপর কাজ করতে হয়, তবে গিয়ে একটা বাচ্চা তার ভবিষ্যৎটাকে বোঝাতে পারবে, তার কি দরকার, কি তার নিড, সেটা আমরা বুঝতে পারবো। এবং সবসময় যে সেটা স্পিচের ক্ষেত্রেই দরকার হবে, স্পিচ বলতেই হবে এমন কোনো দরকার নেই। সে যদি বুঝিয়ে দিতে পারে তার চাহিদাটা, একটা ছবি দেখে হোক, লিখে হোক, সেটাও অনেকটা প্রায়োরিটি আমাদের তাদের কাছ থেকে পাও না, যে আমরা তাদের কাছ থেকে বুঝতে পারলাম। এডিএসডিটা একটা দীর্ঘ পথ, দীর্ঘ পথে যুদ্ধটা সারা জীবন চলবে, এবং আমরা সেটা ওদের কাছ থেকে যদি সামান্যতম ওরাও হাত বাড়ে এবং আমরাও সহযোগিতা করি, তাহলে ওরা কিছু শিখতে পারবে, সেটুকু আমি বুঝতে পারলাম। আজকে মানে এই সেমিনারটা অ্যাটেন্ড করে অনেক কিছুই জানতে পারলাম আর কি। আমার ছেলে অটিস্টিক, 7 বছর বয়স। ওর সমস্যাটা হচ্ছে কোনো স্পিচ মানে 2 ওয়ার্ড আছে। তো স্যারের কাছে সাথে কথা বলে সেশনটা এত সুন্দরভাবে স্যার বোঝালেন যে কোথায় কোথায় প্রবলেম থাকলে স্পিচ ডেভেলপমেন্টে অ্যাকচুয়ালি প্রবলেম হয় আর কি। আমরা যেটা ভাবতাম যে কোনো মতো ওর কথা বলাটা শিখে গেলেই আমাদের হবে আর কি, সেটা যে না, সেখানে অনেক রকম সমস্যা থাকতে পারে, সেগুলোকে আগে মানে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আগানো আর কি। সেই জন্য এখনো পর্যন্ত আর কি অনেকটাই উপকৃত হয়েছে। আমি এখানে এসেছি সাইদুল স্যারকে আমি অনেক বছর ধরে চিনি, কারণ নীলার্ভ আমার ছেলে একদম ছোট্টবেলা থেকে সাইদুল স্যারের কাছে স্পিচের জন্যই যেত। আমার ছেলের আগে কোনো ভয়েস ছিল না, কিছু বোঝাতে পারতো না এবং নিজে বলতেও পারতো না। আজ ছোট্টবেলা থেকে স্যারের কাছে গিয়ে গিয়ে যেটা হয়েছে যে মানে ও অনেক কিছু স্পিচ এসছে। প্রথমে কি হয়েছে যে 1 ওয়ার্ডে জলে জ,
এবার এগুলোই স্যার অনেকভাবে করে 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 আজও একলিয়া ফর্ম থেকে একটা সেন্টেন্সে আসছে। এখনো পরিষ্কার নিজের যে কথাটা সেটা পরিষ্কার বলে যে আমি জল খাবো, আমি টয়লেট যাব, ইভেন আমি প্লেতে যাব বা আমি মাঠ নেব, এই টোটাল ব্যাপারগুলো আজ 3টে সেন্টেন্স যাই ও যা চায় আমি ড্যাশ নেব বা আমি ড্যাশ যাব, এগুলোতে এসছে। এবং এই ব্যাপারগুলো প্রসিডিওরগুলো কিন্তু আজকের একটা দিনে হয়নি, আজ এত বছর ধরে কন্টিনিউ। এই জন্য আমি স্যারের এখানে আরও এসেছি, কারণ আরও কীভাবে আমি ওর যে এই স্পিচটা আরও কীভাবে ডেভেলপ করতে পারি। আমরা নর্মাল শুধু 3টে ওয়ার্ডে কথা বলতে তো হবে না, সেই স্পিচ থেকে কনভারসেশনে কী করে আসতে হবে, এই ব্যাপারগুলো ডেভেলপমেন্টের জন্য আরও স্যারের কাছে নিয়ে এসেছি। আমাদের একটা ধারণা আছে যে যখনই অটিজম বা কোনো স্পেশাল নিডস ডায়াগনোসিস হয়, কথা বলতে পারলে মানে মুখে কথা বলতে পারলেই সমস্যাটার সমাধান, আমরা সোকল নর্মাল হয়ে যাব। কিন্তু আমরা নিজেরাও কিন্তু কথা যখন বলি মুখের ভাষার থেকে মাথা নাড়ানো, হাত নাড়ানো, মানে আদান প্রদানটা বেশি করি যে কোনো ভাবে। তো আমার মনে হয়েছে যে এই অ্যাক্ট বা পিকচার এক্সচেঞ্জ, এই যে মাধ্যমগুলো যেটা মুখের ভাষা না থাকলেও কমিউনিকেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, এবং সেটার জন্য অ্যাওয়ারনেস প্যারেন্টসদের মধ্যে এবং প্রফেশনালদের মধ্যে থাকাটা খুব দরকার, এবং সেই জন্যই এই ওয়ার্কশপের আয়োজন। আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ডিভিশ হচ্ছে একেবি মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে চলে। এটা মূলত যেসব বাচ্চাদের অটিজম রয়েছে বা আদার্স নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রয়েছে তাদের জন্য কাজ করে। এছাড়াও আমরা প্যারেন্ট অ্যাওয়ারনেসের জন্য কাজ করি, এবং মানে সমাজে যে অ্যাওয়ারনেস ডিসেবিলিটি নিয়ে, স্পেশাল নিডস নিয়ে যে অ্যাওয়ারনেস, সেই বিষয়ে কাজ করে।